আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমাকে একটু বলো তো যে আমার ভয়েসটা ক্লিয়ার কিনা, আমার ভয়েস ক্লিয়ার কিনা আর ভিডিও ক্লিয়ার কিনা। আর একজনে তোমরা মেসেঞ্জার গ্রুপে এই ভিডিওটা একটু শেয়ার করে দাও। আমাদের মেসেঞ্জার গ্রুপ যেটা আছে বোটানি মেসেঞ্জার গ্রুপ, ওই বোটানি মেসেঞ্জার গ্রুপে তোমরা ভিডিওটা শেয়ার করে দাও, ঠিক আছে? ভিডিওটা শেয়ার করে দাও। আমরা আজকে লগ্ন বিজয় এবং আবৃত্তিবিধি চ্যাপ্টারে একটা ইম্পর্টেন্ট টপিক পড়বো, ফল নিয়ে পড়বো, খুব বিস্তারিতভাবে পড়বো ফল নিয়ে। সো তোমরা মেসেঞ্জার গ্রুপে একজনে ভিডিওটা শেয়ার করে দাও, সবাইকে ডাকো, সবাইকে লাইভ ক্লাসে ডাকো। একজনে মেসেঞ্জার গ্রুপে ভিডিওটা শেয়ার করে দাও আমাদের, হ্যাঁ। আর একটা রাখো, আমরা নগ্ন বিজয় বা আবৃত্তিবিধি চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ফল। ফল নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো আজকে, ঠিক আছে? ফল নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো। ওকে, সবাই আসুক। ওকে, মেসেঞ্জার ভিডিওটা শেয়ার করছো? ওকে, শেয়ার করলে ভালো। তাহলে আমি ক্লাসটা শুরু করে দিই, সবাই আস্তে আস্তে আসুক। সেটা হচ্ছে আজকে আমরা ফল নিয়ে আলোচনা করবো। আজকে আমরা তোমাদের নগ্ন বিজয় বা আবৃত্তিবিধি চ্যাপ্টার দেখবা, ফল নামক একটা চ্যাপ্টার আছে, টপিক আছে। ওই টপিকটা অ্যাকচুয়ালি সাজানোভাবে গোছানো নেই, তোমাদের গোছানো নেই এই টপিকটা অ্যাকচুয়ালি তোমাদের বইয়ে আমি যা দেখলাম। তা আমি চেষ্টা করবো টপিকটা একটু বিস্তারিতভাবে বুঝিয়ে একটু গুছিয়ে দেওয়া। সো ফল নিয়ে আমরা আলোচনা করবো। অনেক কিছু বোঝার আছে এখানে, অনেক কিছু বোঝার আছে। আচ্ছা, তোমরা আমাকে বলো তো যে ফল অ্যাকচুয়ালি কীভাবে হয়। সেটা হচ্ছে, তোমরা জানো যে একটা ফুলে কি থাকে বলো তো? একটা ফুলে স্ত্রী কেশর থাকে। তোমরা জানো যে একটা ফুলে কি থাকে? স্ত্রী কেশর থাকে। এবং দেখো, এটা হচ্ছে আমাদের একটা ফুলের স্ত্রী কেশর, বা এটাকে ইংরেজিতে বলে কার্পেল। এটাকে ইংরেজিতে বলে কি? কার্পেল। এবং এটাকে বলে কি, এই যে মাথাটাকে, এটাকে আমরা বলি গর্ভ, মুন্ড বা স্টাইল, এটাকে আমরা স্টিগমা, এটাকে আমরা বলি গর্ভ, দণ্ড বা স্টাইল। আর এই যে ফোলানো অংশটা, এই ফোলানো অংশটাকে আমরা বলি একটা ফুলের গর্ভাশয়। আর আমরা ঠিক একটু আমাকে বলো তো, এই গর্ভাশয়ের ভিতরে কি থাকে? ডিম্বক। তাহলে আমি এই গর্ভাশয়ের ভিতরে যদি একটা ডিম্বক আঁকি, দেখো এই গর্ভাশয়ের ভিতরে একটা ডিম্বক আঁকবো। এই গর্ভাশয়ের ভিতরে একটা কি আঁকবো? ডিম্বক আঁকবো। দেখো এই গর্ভাশয়ের ভিতরে আমি এই পর্যন্ত একটা কি আঁকলাম? ডিম্বক আঁকলাম। খেয়াল করে দেখো, এটা হচ্ছে ডিম্বক। এটা হচ্ছে কি? এই পুরো অংশটা কি? এই পুরো অংশটা হচ্ছে কি বলতো? এই পুরো অংশটা কি বলতো? এই পুরো অংশটা হচ্ছে ডিম্বক। এবং ডিম্বকের বাইরের দিকে, পুরো অংশটা ডিম্বক লাল কালারের, ডিম্বকের বাইরের দিকে এই যে লাল কালারের যে জিনিসটা দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিম্বক আবরণ। এটা অ্যাকচুয়ালি কি? ডিম্বক আবরণ, বা ইংরেজিতে বলে ইন্টিগুমেন্ট, বা ইংরেজিতে বলে ইন্টিগুমেন্ট। এটাকে বলা হয় ডিম্বক আবরণ বা ইন্টিগুমেন্ট। এটা হচ্ছে একটা ফুলের স্ত্রী কেশর। তো নর্মালি এই জায়গা থেকে মূলত নিষেকের পরে একটা ফল তৈরি হবে। তাহলে দেখো, আমি এখন যদি নিষেকের পরবর্তী অবস্থাটা দেখাই, দেখো ঠিক এই জায়গায় এই জিনিসটা কিভাবে ফলে কনভার্ট হবে এটাই দেখাবো। প্রথমে দেখো, আমার যে টপিকটা হচ্ছে ফল, তো ফল কীভাবে আসছে এটাকে একটু বোঝার চেষ্টা করো। এই জিনিসটা, পুরো জিনিসটা কিন্তু ফলে কনভার্ট হবে। কীভাবে কনভার্ট হবে এটাই আমরা দেখবো। তো আমি আগে একটা ফল আঁকতেছি। দেখো, ধরো যে কোনো একটা ফল আঁকি। ধরো আমি প্রথমে আম আঁকি। আম আমরা খাই না, এখন তো আমের সিজন, তো আমটাই আঁকি। এই দেখো, আমি একটা আম আঁকতেছি। আম আঁকতে সবাই পারে, কিন্তু আম আঁকাটা একেবারে সোজা। আম দেখতে হচ্ছে অনেকটা এরকম না?
আম আঁকাটা একেবারেই সোজা। আম হচ্ছে দেখতে অনেকটা এরকম, এই যে এটা আম, এটা হচ্ছে একটা ফল, তাই না? এবং এই ফলের ভিতরে বিভিন্ন অংশ থাকে, যেমন এই যে ভিতরে যে অংশটা, একটা ফলের ভিতরে এই যে যেটা আমরা যেটা বলি আমের বীজ, আমের বীজ মানে হচ্ছে আমের বোরা, আমরা যেটাকে আমের বোরা বলি, এটা হচ্ছে আমের বীজ। আম খাওয়ার পর যে অংশটা থাকে এটা হচ্ছে আমের বীজ। এবং দেখো এই আমের বীজের পাশে একটা লেয়ার থাকে, আমের বীজের চারিদিকে একটা লেয়ার থাকে, এটাকে বলা হয় বীজপত্র। বীজ যে আবরণ দ্বারা ঢাকা থাকে ওটাকেই বলা হয় বীজপত্র। তাহলে এই বীজটা একটা আবরণ দ্বারা ঢাকা আছে, এটাকে বলা হয় বীজপত্র। এখন দেখো এখানে আরো কিছু জিনিস আছে যেটা তোমাকে বুঝতে হবে, যেমন এদিক দিয়ে আরেকটা লেয়ার থেকে, এদিক দিয়ে আরেকটা লেয়ার থেকে, এগুলো কি আমি আস্তে আস্তে বলবো। তাহলে দেখো এটা আমি একটা কি আঁকলাম বলতো, ফল। তাহলে নিষেকের পর একটু খেয়াল করো, নিষেকের পর এই ফুলের গর্ভাশয়টা মূলত ফলে কনভার্ট হবে। এখন দেখো এটা যদি একটা ফল হয়, তাহলে এই ফলের যে বাইরের দিকে এই যে লেয়ারটা দেখতেছো পাচ্ছ, এই যে লেয়ার, এই যে লেয়ার, এই যে লেয়ার, এই যে লেয়ারটা দেখতে পাচ্ছ, এটাকে কি বলে জানো? এটাকে বলা হয় এপিকার্প। এটাকে বলা হয় এপিকার্প বা বহিতক। একটা ফলের বাইরের দিকে যে লেয়ারটা থাকে, বাহিরে মানে এপি, এপি মানে বাইরে বা এক্সো, এটাকে বলে এপিকার্প, বাইরের লেয়ার ফলের। ঠিক এই দিক দিয়ে একটা লেয়ার দেখতেছো, মাঝখান দিয়ে এই লেয়ারটা, এই যে এই লেয়ারটা, এই স্পেসটা, এই লেয়ারটাকে বলা হয় মেসোকার্প বা মেসোকার্প। এই লেয়ারটাকে বলা হয় মেসোকার্প। আর একটা দেখো ভিতরের দিকে এই যে লেয়ারটা, ভিতরের দিকে এই লেয়ারটাকে কি বলে? এই যে ভিতরের দিকে লেয়ারটা, এটাকে বলা হয় এন্ডোকার্প। এন্ডো মানে কি? ভিতরে। এন্ডো মানে কি? ভিতরে। তার মানে একটা ফলের তিনটা লেয়ার থাকে, বাইরের দিকে একটা লেয়ার থাকে, এটাকে বলা হয় এপিকার্প বা বহিতক। বাংলায় এটা লিখো, বাংলায় লিখো, এটা হচ্ছে বহিতক। মাঝখানে একটা লেয়ার থাকে, এটাকে বাংলায় লিখো অন্ততক। ভিতরের দিকে মধ্যতক। আর ভিতরের দিকে একটা লেয়ার থাকে, এটাকে বলা হয় এন্ডোকার্প বা অন্ততক। তাহলে এই যে একটা ফলের যে তিনটা লেয়ার, এই তিনটা লেয়ারকে একসাথে বলা হয়, এই তিনটা লেয়ারকে একসাথে বলা হয় পেরিকার্প। এই তিনটা লেয়ারকে একসাথে বলা হয় পেরিকার্প। হ্যাঁ, বা বাংলায় যদি বলি ফলতক, বা বাংলায় যদি বলি ফলতক বা ফল, বাংলায় যদি বলি ফলতক বা ফল। তার মানে আমাকে বলো তো, এই পুরা ফলের বাহিরের দিকে যে অংশটা, এটা এপিকার্প বা বহিতক। ভেতরের দিকে মাঝখানের দিকে যে অংশটা, এটাকে বলা হয় মেসোকার্প বা মধ্যতক। আর একেবারে ভিতরের দিকে যে ত্বকটা, এটাকে বলা হয় এন্ডোকার্প বা অন্ততক। আর এই তিনটা ত্বককে একসাথে বলা হয় পেরিকার্প বা ফলত্বক। তাহলে তুমি বুঝতে পারছো ফল কোনটা বা ফলের ত্বক কোনটা? এই পুরো অংশটাই হচ্ছে ফলের ত্বক। আর ফলের মাঝে থাকে বীজ। তাহলে এই যে এই অংশটা, এটা হচ্ছে বীজ, এটা হচ্ছে বীজ। আর বীজের চারপাশে যে লেয়ারটা দেখতেছো, এটাকে বলা হয় বীজপত্র, এটাকে বলা হয় বীজপত্র। তাহলে এটা হচ্ছে পুরাটা একটা ফল। এখন দেখো নিষেকের পর কোনটা কি হচ্ছে। নিষেকের পর এই যে ডিম্বকটা দেখতে পাচ্ছ, ডিম্বকটাই মূলত কি হচ্ছে, ডিম্বকটা কি হচ্ছে বলতো? ডিম্বকটা বীজ হচ্ছে। এই দেখো নিষেকের পর দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? ওকে, দেখতে পাচ্ছ। দেখো নিষেকের পর এই যে ডিম্বকটা দেখতে পাচ্ছ, ডিম্বকটা বীজ হচ্ছে। আর এই যে ডিম্বক আবরণটা দেখতে পাচ্ছ বা ইন্টিগুমেন্ট দেখতে পাচ্ছ নিষেকের পর, এই যে ইন্টিগুমেন্ট যে লেয়ারটা, এটা হবে কোনটা? এটা হবে হচ্ছে আমাদের বীজপত্র। এই যে দেখো এটা হচ্ছে বীজপত্র। তার মানে ডিম্বক আবরণ বা ইন্টিগুমেন্ট যেটা নিষেকের আগে ছিল, নিষেকের পরে ডিম্বক আবরণ বা ইন্টিগুমেন্ট হয়ে যাবে বীজপত্র। ওই যে আমরা বলি না একবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ। একবীজপত্রী উদ্ভিদের বীজপত্র একটা, দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজপত্র দুইটা। তো এখানে যদি ডিম্বক আবরণ একটা থাকে তাহলে বীজপত্র একটা, ডিম্বক আবরণ যদি দুইটা থাকে তাহলে বীজপত্র দুইটা। এখন বুঝতে পারছো বীজপত্র কোন কিভাবে আসছে? এই ডিম্বক আবরণ থেকে আসছে বীজপত্র। আর আর এই যে গর্ভাশয়টা দেখতেছো না, এই যে গর্ভাশয়, এই গর্ভাশয়টা হচ্ছে মূলত আমাদের, এই গর্ভাশয়টা হচ্ছে মূলত আমাদের ফলত্বক। এই গর্ভাশয়টা হচ্ছে আমাদের মূলত ফলত্বক। তাহলে নিষেকের পর
এই যে গর্ভাশয়টা আমরা বলি ফল হয়ে যায় মানে ফলত্বক, ফলত্বক আর ফল একই কথা। ফল হয়ে যায় মানে ফলত্বক হয়ে যায়। ফলত্বক তিনটা লেয়ার থাকে, এপিকার্প, মেসোকার্প, এন্ডোকার্প। এটাই হচ্ছে নিষেকের আগে এবং নিষেকের পরে কিভাবে নিষেকের পরে এই জিনিসটা ফল হইল, বীজ হইল, বীজপত্র হইল, এই জিনিসটা দেখালাম। এটা হচ্ছে বেসিক জিনিস। তোমরা যারা এই জিনিসটা বুঝছো তারা কমেন্টে বলো বুঝছো, একদম সোজা। সেটা হচ্ছে নিষেকের আগে এই জিনিসটা এই অংশে কনভার্ট হয়েছে। কোন অংশটা কিসে পরিণত হয়েছে সেটা আমি বলে দিছি। গর্ভাশয়টা ফলত্বক তিনটা লেয়ার থাকে, এটা আমি দেখাইলাম। ডিম্বক আবরণটা বীজপত্রতে, এবং ডিম্বক যেটা দেখতে পাচ্ছ সেটা বীজে কনভার্ট হয়েছে। আর এটা হচ্ছে পুরোটা একটা ফলের স্ট্রাকচার। বুঝতে পারছো কিনা কমেন্টে বলো, বুঝতে পারছো কিনা কমেন্টে বলো। ওকে, বুঝতে পারলে ভালো। তাহলে আমরা এক কাজ করি, নেক্সটে আমরা যাচ্ছি। এবার দেখো একটা জিনিস, দেখো এই জিনিসটা আমি মুছে দিচ্ছি আপাতত, এই জিনিসটা আমি মুছে দিচ্ছি, এই জিনিসটা আমি মুছে দিচ্ছি। এখন দেখো যে তোমাদের বইয়ে ফলের বিভিন্ন টাইপস বলছে, তা আমি যদি একটু ফলের টাইপস করি, যেমন দেখো একটা টাইপস যদি আমি করি যে উৎপত্তি অনুসারে একটা টাইপস করতেছি, ফলের ক্লাসিফিকেশন। ফলের কি ক্লাসিফিকেশন? উৎপত্তি অনুসারে ফলকে কয়েকটা ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায় উৎপত্তি অনুসারে। একটা হচ্ছে প্রকৃত ফল, একটা হচ্ছে প্রকৃত ফল বা ট্রু ফ্রুট, আর একটা হচ্ছে অপ্রকৃত ফল বা ফলস ফ্রুট। একটা হচ্ছে প্রকৃত ফল বা ট্রু ফ্রুট, আর একটা হচ্ছে অপ্রকৃত ফল, সেটা হচ্ছে ফলস ফ্রুট। এখন হচ্ছে ট্রু ফ্রুট আর ফলস ফ্রুট বলতে কি বোঝাচ্ছে? সেটা হচ্ছে ট্রু ফ্রুট তখনই আমরা বলবো, প্রকৃত ফল তখনই বলবো যদি ফলটি গর্ভাশয় থেকে সৃষ্টি হয়। ফলটি গর্ভাশয় থেকে সৃষ্টি হলে আমরা এটাকে ট্রু ফ্রুট অথবা প্রকৃত ফল বলবো। তাহলে আমি আবার বলতেছি, প্রকৃত ফল তখনই বলবা যদি ফলটা গর্ভাশয়, তোমরা একটু আগে আমি গর্ভাশয় দেখালাম না, তো এই যে আমটা, এটা আম না, দেখো তো এই আমের যে ফলটা গর্ভাশয় থেকে যে আমি সৃষ্টি করছিলাম, তাই না? তাহলে খেয়াল করো, প্রকৃত ফল বা ট্রু ফ্রুট কারা? যাদের ফলটা গর্ভাশয় থেকে সৃষ্টি হয়। তাহলে এখানে যে আমি আমের স্ট্রাকচারটা আঁকছি, এই আমটা কিন্তু এর আগে এখানে একটা গর্ভাশয় আঁকছিলাম, গর্ভাশয় থেকে কিন্তু আমরা আমটা তৈরি করছি। তাহলে এই আমটা গর্ভাশয় থেকে সৃষ্টি হয়েছে, যেহেতু গর্ভাশয় থেকে সৃষ্টি হয়েছে তাহলে আমি আমকে প্রকৃত ফল বা ট্রু ফ্রুট বলতে পারবো। ফর এক্সাম্পল, তাহলে এক্সাম্পলগুলো কি? এক্সাম্পল হচ্ছে তোমার আম, জাম, লিচু, এগুলাই আম, হ্যাঁ, তারপর কি জাম, লিচু ইত্যাদি। আম, জাম, লিচু ইত্যাদি হচ্ছে তোমার প্রকৃত ফল, মানে এদের ফলটা গর্ভাশয় থেকে সৃষ্টি হয়। আচ্ছা, অপ্রকৃত ফল মানে কি? অপ্রকৃত ফল মানে হচ্ছে তোমার ফলটি গর্ভাশয় থেকে সৃষ্টি হবে না, গর্ভাশয় বাদে ফুলের অন্যান্য অংশ থেকে সৃষ্টি হবে। ফুলের অন্যান্য অংশ যেমন বৃতি, থেলামাস, ইটিসি থেকে সৃষ্টি হবে। হ্যাঁ, ইটিসি থেকে সৃষ্টি হবে, তাকে আমরা বলবো অপ্রকৃত ফল বা ফলস ফ্রুট। ইংরেজিতে বলে এটাকে ফলস ফ্রুট, অপ্রকৃত ফল। তার মানে দেখো, অপ্রকৃত বলে ফলটি গর্ভাশয় বাদে ফুলের অন্যান্য অংশ। দেখো ফুলের অনেক অংশ আছে, যেমন 4টি স্তবক আছে, 4টি স্তবকের মধ্যে কি কি? বৃতি, তারপর উপবৃতি আছে, তারপর থেলামাস আছে, তারপর বিভিন্ন ফুলের বিভিন্ন অংশ আছে, ঠিক আছে। তারপর আর কি কি আছে? যেমন পুংস্তবক আছে, স্ত্রীস্তবক আছে। তো স্ত্রীস্তবকের গর্ভাশয় থেকে সৃষ্টি না হয়ে এটা হইতে পারে বৃতি থেকে সৃষ্টি হয়েছে, হইতে পারে থেলামাস থেকে সৃষ্টি হয়েছে, ঠিক আছে। সে এগুলো থেকে যখন সৃষ্টি হয় ফলটা, তখন ওই ফলটাকে আমরা বলবো অপ্রকৃত ফল, কারণ এটা গর্ভাশয় থেকে সৃষ্টি হয়নি, এটা ফলস ফ্রুট। এক্সাম্পলগুলো অবশ্যই মনে রাখতে হবে। এক্সাম্পল হচ্ছে এই যে তোমরা আপেল খাও, আমরা যে কি খাই, আমরা যে কি মজা করে আপেল খাই, আপেল খাই, আমরা যে আপেল খাই, কলা খাই, তারপর স্ট্রবেরি খাই,
এই যে এগুলা হচ্ছে অপ্রকৃত ফল বা ফলস ফ্রুটের উদাহরণ। মানে এই ফলগুলা গর্ভাশয় থেকে সৃষ্টি হয় নাই, গর্ভাশয় থেকে সৃষ্টি না হয়ে অন্যান্য অংশ ফুলের, যেমন বৃতি থেকে হইতে পারে, থেলামাস থেকে হইতে পারে, এগুলো থেকে সৃষ্টি হয়েছে। যেমন আমরা এই যে আপেল খাই, আপেল কিন্তু গর্ভাশয় থেকে সৃষ্টি হয় নাই, কলাও গর্ভাশয় থেকে না, স্ট্রবেরিও গর্ভাশয় থেকে না, এগুলো ফুলের অন্যান্য অংশ, যেমন বৃতি হতে পারে থেলামাস থেকে। তো ধরো আমি আপেল যেটা খাই, আপেলের স্ট্রাকচারটা দেখাচ্ছি। যেমন এদিকে একটু ছোট করে আমি অপ্রকৃত ফল আপেলের স্ট্রাকচারটা দেখাচ্ছি, দেখে বুঝতে পারবা এদিকে আসলে গর্ভাশয় থেকে সৃষ্টি হয়েছে কিনা। যেমন দেখো আমি যদি একটু সুন্দর করে এখানে একটা আপেল দেখাই, একটা আপেলের স্ট্রাকচার রাখতেছি, মানে অপ্রকৃত ফল বা ফলস ফ্রুটের স্ট্রাকচার রাখতেছি, ঠিক আছে। এই দেখো এটা একটা আপেলের স্ট্রাকচার। আপেল দেখতে মোটামুটি এরকমই, তাই না? ওকে, আপেলের ভিতরে এভাবে বীজ থাকবে, আপেলের ভিতরে এভাবে কি থাকবে, বীজ থাকবে। তোমরা আপেল খাও তো, আপেলের ভিতরে এভাবে কিন্তু বীজ দেখো, তাই না? এটা একটা আপেলের স্ট্রাকচার। এবং তুমি দেখো এই যে আপেলের যদি আমি বিভিন্ন অংশ দেখাই, এই অংশটা কি খেয়াল করো, এই যে অংশটা, এই যে ফুলানো অংশটা, এই যে এটা হচ্ছে রসালো অংশ। এই অংশটা আমরা খাই, মূলত আপেলের যে অংশগুলো খাই আমরা হচ্ছে এই অংশটা খাই, রসালো অংশ। তো এই অংশটাকে বলা হয় আপেলের থেলামাস, এটাকে বলা হয় থ্যালামাস বা পুষ্পপত্রাধার, এটাকে বাংলায় বলে পুষ্পপত্রাধার। পুষ্পপত্রাধার মানে হচ্ছে যে অংশটা পুষ্পকে ধরে রাখে, ফুলের যে অংশটা পুষ্পকে ধরে রাখে, এটা হচ্ছে পুষ্পপত্রাধার। আচ্ছা, থেলামাস অনেকটা পাতার মতন, পুষ্পের যে গোড়ার দিকে অংশটা সেটা হচ্ছে থেলামাস, ওকে। এবং এই অংশটা মূলত রসালো অংশ, যেটা আমরা খাই। এই অংশটা তুমি যদি দেখতে পারো, এটা অনেকটা বৃতির মতো লাগতেছে, এটা হচ্ছে অনেকটা কি বৃতি, এই অংশটা হচ্ছে কি বৃতি, ঠিক আছে। এবং দেখো আরও অংশ দেখাতে পারি, এই যে এগুলো কি বলতো, এগুলো হচ্ছে বীজ। এই যে আপেলের এই যে লাল কালারের যেগুলো দেখতেছ, এগুলো হচ্ছে কি আপেলের বীজ, এগুলো হচ্ছে কি আপেলের বীজ। আর এই অংশটা হচ্ছে ফলত্বক, এই অংশটাই মূলত ফলত্বক, এই অংশটাই মূলত ফলত্বক, যেটা আমরা এই থ্যালামাসকে বলতেছি। এখন আমাকে বলো, এই যে আপেলের যে ফলত্বকটা দেখতেছো, এই যে ফলত্বক, এই ফলত্বকটা কি গর্ভাশয় থেকে আসছে? এখানে কি আমি কোথাও গর্ভাশয় দেখেছি? আমি এখানে কোথাও গর্ভাশয় দেখে নেই। তাহলে আপেলের যে এই যে ফলত্বকটা, এই যে রসাল অংশটা তুমি খাচ্ছ, এটা অ্যাকচুয়ালি কিসের অংশ? এটা হচ্ছে এই থ্যালামাসের অংশ। এটা অ্যাকচুয়ালি এই কিসের অংশ? থ্যালামাসের অংশ। তার মানে থ্যালামাসটাই মূলত কি হয়ে গেছে? ফলত্বক হয়ে গেছে। 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 তার মানে এখানে যে ফলটা সৃষ্টি হয়েছে এটা গর্ভাশয় থেকে আসে নাই, এটা আসছে থ্যালামাস থেকে, মানে পুষ্পের গর্ভাশয় বাদে অন্য অংশ থেকে আসছে। দেখো এটাই থ্যালামাস অংশ থেকে আসছে, থ্যালামাস অংশটাই মূলত ফলত্বকে কনভার্ট হয়েছে। তাই এটাকে আমরা আপেলকে বলবো অপ্রকৃত ফল, কারণ এটা গর্ভাশয় থেকে ফলটা সৃষ্টি হয় নাই, এই ফলত্বকটা সৃষ্টি হয়েছে থ্যালামাস বা পুষ্পপত্র থেকে। দ্যাটস ওয়াই আমরা আপেলকে বলবো অপ্রকৃত ফল, আপেলকে বলবো কি? অপ্রকৃত ফল। তাহলে এভাবে আমরা কি করতে পারি? ফলকে দুই ভাগে ভাগ করতে পারি উৎপত্তি অনুসারে, কোত্থেকে সৃষ্টি হয়েছে। গর্ভাশয় থেকে যদি সৃষ্টি হয় তাহলে প্রকৃত ফল আম, জাম, লিচু। আর যদি গর্ভাশয় থেকে সৃষ্টি না হয়, ফুলের অন্যান্য অংশ যেমন বৃতি, থ্যালামাস, এগুলো থেকে সৃষ্টি হয়, তাহলে এটাকে বলবো আমরা অপ্রকৃত ফল। যেমন আপেল, কলা এবং স্ট্রবেরি, এটা হচ্ছে এক্সাম্পল। আপেল, কলা এবং স্ট্রবেরি এগুলো হচ্ছে কি এক্সাম্পল, এগুলো হচ্ছে কি এক্সাম্পল। তাহলে এতটুক গেল। হ্যাঁ, এখন দেখো যে আমরা আরও অনেকভাবে ফলের ক্লাসিফিকেশন করতে পারি। যেমন আমি যদি বলি যে উৎপত্তি অনুসারে ফুল থেকে ফল যে সৃষ্টি হচ্ছে, এই ফুল থেকে ফল হওয়ার উপর ভিত্তি করে
যেমন আমি যদি বলি ফুল থেকে ফল হওয়ার উপর ভিত্তি করে, ফুল থেকে ফল হওয়ার উপর ভিত্তি করে ফলকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সরল ফল বা সিম্পল ফ্রুট, একটা হচ্ছে গুচ্ছ ফল বা এগ্রিগেট ফ্রুট আর একটা হচ্ছে যৌগিক ফল বা কম্পাউন্ড ফ্রুট। তাহলে আমরা ফুল থেকে ফল হওয়ার উপর ভিত্তি করে ফলকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সরল ফল, একটা হচ্ছে গুচ্ছ ফল, আর একটা হচ্ছে যৌগিক ফল। একটা হচ্ছে সরল ফল, একটা হচ্ছে গুচ্ছ ফল, একটা হচ্ছে যৌগিক ফল। এখন কথা হচ্ছে তুমি কখন সরল ফল চিনবা বা কিভাবে বুঝবা সরল ফল কোনটা? দেখো, সরল ফল চেনার উপায়, তুমি সরল ফল কিভাবে চিনবা? তো সরল ফল চিনতে হলে মনে রাখতে হবে যে ফুল থেকেই তো হবে, তাই না? ফুল থেকেই তো ফল হয়, ফুলের গর্ভাশয় থেকে হয়। তাহলে ধরো একটি ফুল নিলা, একটি ফুল থাকবে, ফুল থাকবে এবং একটি ফুলে একটি গর্ভাশয় থাকবে। একটি ফুলে কি থাকবে? একটি গর্ভাশয় থাকতে পারে। দেখো, তুমি চিন্তা করো, একটা ফুল নাও, একটা ফুলে গর্ভাশয় বা কার্পেল, গর্ভপত্র যেটা কথাই বলো, গর্ভাশয় বা কার্পেল যেটা কথা বলো, সেটা একটাও থাকতে পারে, অনেকগুলোও থাকতে পারে। তো দেখা যাচ্ছে একটি ফুলে একটি গর্ভাশয় সরাসরি ফলে কনভার্ট হইল। সরাসরি কিসে কনভার্ট হইল? ফলে কনভার্ট হইল। অথবা একটি গর্ভাশয় না হলেও বা অনেকগুলো গর্ভাশয়ও একটি ফলে কনভার্ট হইল। অনেকগুলো গর্ভাশয় কি হইল? একটি ফলে কনভার্ট হইল। অনেকগুলো গর্ভাশয় কি হইল? একটি ফলে কনভার্ট হইল। তখন তুমি ওই ফলকে বলতে পারবা সরল ফল। আমি আবার বলতেছি, তুমি একটি ফুল পাইলা এবং ওই একটি ফুলে যদি একটি গর্ভাশয় থাকে তাহলে তো ভালো, অনেকগুলো গর্ভাশয় থাকতে পারে। দেখা যাচ্ছে এই একটি ফুলের একটি গর্ভাশয় থেকে একটি ফল সৃষ্টি হয়েছে, তখন ওই ফলটাকে বলবো আমরা সরল ফল। অথবা এরকমও থাকতে পারে যে দেখা যাচ্ছে যেখানে অনেকগুলো গর্ভাশয় থাকতে পারে, তো ঘুরে ফিরে একই কথা, একটি ফুলের অনেকগুলো গর্ভাশয় থেকে একটি ফল হলে ওই ফলকে আমরা সরল ফল বলতে পারি। মোট কথা হচ্ছে একটি ফুল থেকে যদি একটি ফলই হয়, তখনই এটাকে আমরা বলবো সরল ফল। একটি ফুল থেকে যদি একটি ফল হয়, তখনই আমরা এটাকে বলতে পারবো সরল ফল। তো একটি ফুলের একটি গর্ভাশয় থেকে একটি ফল অথবা অনেকগুলো গর্ভাশয় হতে একটি ফল। তো এখানে মেইন পয়েন্ট হচ্ছে একটি ফুল থেকেই একটা ফল হচ্ছে, আর যখন একটা ফুল থেকে একটা ফল হবে তখনই আমরা ওই ফলকে বলবো সরল ফল। এক্সাম্পল মনে রাখতে হবে, লিখো, এক্সাম্পল মনে রাখতে হবে। এক্সাম্পল হচ্ছে আম, জাম ইত্যাদি। সরল ফলের এক্সাম্পল হচ্ছে আম, জাম, যেগুলো আমরা বলে থাকি আম, জাম, আর কি আছে এগুলোই আর কি, আম, জাম, ঠিক আছে? আমরা সচরাচর যেগুলো খাই আম, জাম। আরও আছে, আরও ফলের টাইপস আছে, যেমন এখানে গুচ্ছ ফল আছে, এগুলো আমরা খাই, যৌগিক ফল আছে যেগুলো আমরা খাই, আসবো। বাট মনে রাখবা সরল ফল কখন? একটি ফুল থেকে একটি ফল হবে এবং একটি ফুলের একটি গর্ভাশয় থেকে হতে পারে, অনেকগুলো গর্ভাশয় হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। জাস্ট একটি ফুল থেকে একটা ফলই হলেই কিন্তু তুমি এটাকে সরল ফল বলতে পারবে, ঠিক আছে? সেটা একটি গর্ভাশয় থেকে হতে পারে, অনেকগুলো গর্ভাশয় থেকে হতে পারে। তো মোট কথা হচ্ছে একটি ফুল থেকেই তো হচ্ছে, একটি ফুল থেকে একটা ফল, একটি ফুল থেকে একটা ফল, সো এটাই সরল ফল। এবার আসো গুচ্ছ ফল বা এগ্রিগেট ফল কোনটা? সেটা হচ্ছে এইখানে তোমার একটি ফুলই থাকবে, এটার মতো একটি ফুলই থাকবে। দেখো, সরল ফলের মতো একটি ফুলই থাকবে, তবে একটি ফুলে কি হয় যে তোমার অনেকগুলো গর্ভাশয় থাকবে, অনেকগুলো মুক্ত গর্ভাশয় থাকতে পারে না? একটি ফুলে তো অনেকগুলো মুক্ত গর্ভাশয় থাকতে পারে, একটিও থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে। তো এই ক্ষেত্রে একটি ফুলে কি হয়? অনেকগুলো মুক্ত গর্ভাশয় থাকে। একটি ফুলে কি হয়? অনেকগুলো মুক্ত গর্ভাশয় থাকে। এবং দেখা যাচ্ছে যে এই যে যতগুলো গর্ভাশয় আছে, দেখো
যতগুলো মুক্ত গর্ভাশয় আছে প্রতিটা থেকেই একটা একটা ফল সৃষ্টি হচ্ছে। আবার খেয়াল করো, যতগুলো মুক্ত গর্ভাশয় আছে সেগুলো একটা একটা করে ফলে কনভার্ট হয়। তাহলে দেখো একটি ফুলে অনেকগুলো গর্ভাশয় আছে এবং প্রতিটা গর্ভাশয় এক একটা ফলে কনভার্ট হয়। এখন চিন্তা করো তো, তুমি একটা ফুল নিলা এবং ওই ফুলে অনেকগুলো গর্ভাশয় পেলে, দেখা যাচ্ছে প্রতিটা গর্ভাশয় একটা একটা ফলে কনভার্ট হচ্ছে। তাহলে তুমি আমাকে বলো তো ওখানে ফলগুলো কিভাবে থাকবে? গুচ্ছাকারে থাকবে না? যেহেতু একটি ফুলে অনেকগুলো গর্ভাশয় একসাথেই তো থাকে, গর্ভাশয়টা আলাদা আলাদা থাকে না, একসাথে গুচ্ছাকারে থাকে। এখন দেখা যাচ্ছে প্রতিটা গর্ভাশয় মূলত একটা একটা ফলে কনভার্ট হচ্ছে। তাইলে ওই জায়গায় তুমি যখন ফলগুলো পাবা, ফলগুলো মূলত গুচ্ছাকারে পাবা, কারণ গর্ভাশয়গুলো ছিল গুচ্ছাকারে এবং প্রতিটা গর্ভাশয় থেকে তুমি কি পাচ্ছ? একটা একটা ফল পাচ্ছ। তো এখানে কি হচ্ছে? অনেকগুলো মুক্ত গর্ভাশয় এবং অনেকগুলো মুক্ত গর্ভাশয় কি হয়ে যাবে? অনেকগুলো মুক্ত গর্ভাশয় কি হবে বলো তো? অনেকগুলো মুক্ত গর্ভাশয় কনভার্ট হবে কিসে? অনেকগুলো ফলে। কি কনভার্ট হবে কিসে? অনেকগুলো ফলে। তো ফলগুলোকে দেখতে তখন কিসের মতো থাকবে? এবং ফলগুলো কি হিসেবে থাকবে? ফলগুলো গুচ্ছ হিসেবে থাকবে। ফুলগুলো কি হিসেবে থাকবে? গুচ্ছ হিসেবে থাকবে। তাই এটাকে আমরা, ওই ফলকে আমরা বলবো গুচ্ছ ফল। তাই ওই ফলকে আমরা বলবো গুচ্ছ ফল, কারণ ফলগুলো গুচ্ছাকার আছে। দেখো সরল ফলের আর গুচ্ছ ফলের মধ্যে ডিফারেন্স দেখো। সরল ফলে একটা ফুল ছিল, এখানেও একটা ফুল আছে, দুইটাই সেম। সরল ফলে একটা ফুল আছে, এখানেও একটা ফুল আছে, বাট সরল ফলে একটি ফুল থেকে একটি ফল সৃষ্টি হয়েছে। কিন্তু দেখো এখানে একটি ফুল থেকে অনেকগুলো ফল সৃষ্টি হয়েছে। ডিফারেন্স কোন জায়গায় দেখছো? সরল ফলে একটি ফুল থেকে একটা ফল সৃষ্টি হয়েছে, বাট গুচ্ছ ফলে একটি ফুল থেকে অনেকগুলা ফল সৃষ্টি হয়েছে এবং এগুলো গুচ্ছাকারে থাকে। তাই এটাকে বলা হয় গুচ্ছ ফল। যেহেতু অনেকগুলো ফল একসাথে তৈরি হয়েছে তাই ফলগুলো তো গুচ্ছাকারেই থাকবে। তাহলে ডিফারেন্স কোথায় সরল ফলের সাথে? এটা সরল ফলে একটি ফুল থেকে একটা ফল, আর গুচ্ছ ফলে একটি ফুল থেকে অনেকগুলো ফল। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল ফ্রুট অ্যান্ড অ্যাগ্রিগেট ফ্রুট। এক্সাম্পল অবশ্যই মনে রাখতে হবে। এক্সাম্পল হচ্ছে আতা দেখবা, আতার মধ্যে যে ফলগুলো থাকে এগুলো গুচ্ছাকারে থাকে। তবে স্ট্রবেরিও কিন্তু গুচ্ছাকারে থাকে, কি থাকে? গুচ্ছাকারে থাকে। এগুলো হচ্ছে গুচ্ছ ফলের এক্সাম্পল। এগুলো হচ্ছে কি? গুচ্ছ ফলের এক্সাম্পল। এগুলো হচ্ছে কি? গুচ্ছ ফলের এক্সাম্পল। এখন দেখো যৌগিক ফল। এখন হচ্ছে কি? যৌগিক ফল। এখন দেখো যৌগিক ফল কি? সেটা হচ্ছে যে তোমরা এর আগের ক্লাসে আমি তোমাদেরকে পুষ্পমঞ্জরি পড়াইছিলাম, কি না? পুষ্পমঞ্জরি পড়াইছিলাম। কি পড়াইছিলাম? পুষ্পমঞ্জরি। তাহলে তুমি যদি একটা পুষ্পমঞ্জরি নাও, পুষ্পমঞ্জরি, এই পুরা পুষ্পমঞ্জরিতে কি থাকে? পুষ্পমঞ্জরিতে অনেকগুলো ফুল থাকে। কি থাকে? পুষ্পমঞ্জরিতে কি থাকে? অনেকগুলো ফুল থাকে। পুষ্পমঞ্জরিতে কি থাকে? অনেকগুলো ফুল থাকে। যখন এই পুষ্পমঞ্জরি সহ অনেকগুলো ফুল কনভার্ট হয়ে একটা ফলে পরিণত হয়, তখন ওই ফলটাকেই আমরা বলবো যৌগিক ফল। আমি আবার বলতেছি, পুষ্পমঞ্জরি ছিল, মনে আছে? এটা হচ্ছে তোমার মঞ্জরি দণ্ড, এবং এখানে এভাবে ফুল সাজানো ছিল। তোমরা পুষ্পমঞ্জরি পড়াইছিলাম না? আমি এই পুষ্পমঞ্জরি যখন পড়াইছিলাম তখন দেখছিলা যে পুষ্পমঞ্জরিতে এরকম ছিল, যেখানে অনেকগুলো ফুল সাজানো ছিল। এখন দেখো এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এই ফুল এবং এই যে মঞ্জরিতন্ত্র, মানে এই পুরা পুষ্পমঞ্জরিটাই মূলত একটা ফল হয়ে যায়। এই পুরা পুষ্পমঞ্জরিটাই মূলত কি হয়ে যায়? একটা ফল হয়ে যায়। এখন দেখো এটাকে যৌগিক ফল বলার কাহিনী নিতে গেলে এটাকে যৌগিক কেন বলতেছে? দেখো এই পুরা পুষ্পমঞ্জরিটাই ফল হয়ে যাচ্ছে। এই পুরা পুষ্পমঞ্জরি বা ইনফ্লোরেসেন্স পুরাটাই একটা ফল হয়ে যাচ্ছে। এখন কেন এটাকে আমি যৌগিক ফল বলতেছি? কারণ কি, দেখো এখানে অনেকগুলো ফুল আছে। ভালো করে খেয়াল করো, আমি এই ফুল থেকে একটা ফল পাইতেই পারি সরল ফলের ক্ষেত্রে। দেখো নর্মালি আমরা সরল ফলের ক্ষেত্রে কি পড়ছি? যে একটা ফুল থেকে একটা ফল।
তাহলে এটা যদি একটা ফুল হয় তাহলে এখান থেকে একটা ফল, এটা যদি ফুল হয় এখান থেকে একটা ফল, এখান থেকে একটা ফল, এখান থেকে একটা ফল, এখান থেকে একটা ফল। তাহলে এখানে অনেকগুলা বলতে পারি সরল ফল বিদ্যমান, বলতে পারি এখানে অনেকগুলো সরল ফল বিদ্যমান। তাহলে অনেকগুলো সরল ফল মিলে যেটা হয় সেটাকে আমি যৌগিক ফল বলতে পারি। অনেকগুলো সরল ফল মিলে যেটা হয় সেটাকে আমি যৌগিক ফলও বলতে পারি। তো এই জন্য এই পুরাটাকে, পুরা পুষ্পমঞ্জরি সহ অনেকগুলো ফুলগুলো যদি একটা ফলে কনভার্ট হয়, দেখো পুরা পুষ্পমঞ্জরিতে অনেকগুলো ফুল থাকে, এই পুরাটাই যদি একটা ফলে কনভার্ট হয় তখন এটাকে বলা হয় যৌগিক ফল। যৌগিক ফল বলার কারণটা বুঝতে পারছো? কারণ একটা ফুল থেকে একটা ফল হইলে তো সরল ফল বলি, তাহলে আমি বলতেই পারি এখানে অনেকগুলো সরল ফল বিদ্যমান, অনেকগুলো সরল ফল মিলেই তো যৌগিক হয়, সরল মিলেই তো যৌগিক হয়, এটাই জাস্ট বুঝাতে চাচ্ছি। এবার এগুলো এক্সাম্পল অবশ্যই মনে রাখতে হবে। এক্সাম্পল দুইটা এটা বোঝা যাবে, একটা হচ্ছে কাঁঠাল আর একটা হচ্ছে আনারস। তোমরা কাঁঠালের দিকে তাকাও বা আনারসের দিকে তাকাও, তুমি দেখবা কাঁঠালের মাঝখান দিকে ভাগ করলে এটা, এই যে অংশটা, এই যে মঞ্জুরি দ্বন্দ্বটা কাঁঠালের এভাবে মাঝখান দিয়ে ভাগ করলে এটা দুইটা পার্টে জায়গা না, এবং প্রতিটা এই পার্টে অনেকগুলো কাঁঠাল থাকে, এই কাঁঠালের ফল থাকে, এই পার্টে অনেকগুলো ফল থাকে। এই যে এটা একটা ফল, 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 এগুলো একসাথে থাকে, ঠিক আছে। আর এই দিক দিয়ে একটা পার্ট থাকে, এটা হচ্ছে মঞ্জুরি দ্বন্দ্ব, পুরোটাই কিন্তু ফল হয়ে গেছে, অনেকটা কাঁঠালের মতো। সরি, কাঁঠালের সাথে এটা কম্পেয়ার করো, কাঁঠালকে যখন এভাবে ভাগ করো, মাঝখান দিয়ে ভাগ করা যায়, এই যে অংশটা মঞ্জুরি দ্বন্দ্ব। আর এই যে এখানে এক একটা ফুল আছে, এই প্রতিটা ফুলই মূলতই কাঁঠাল যেগুলো খাও আর কি, হ্যাঁ, যেগুলো ফলগুলো খাও কাঁঠাল, এখানে কাঁঠাল এভাবে সাজানো থাকে, ঠিক আছে না। আনারসের ক্ষেত্রেও ঠিক সেম, দেখবা আনারসের ক্ষেত্রেও আনারসগুলো ভিতরে এভাবে সারিবদ্ধভাবে যুক্ত করা থাকে, লাগানো থাকে একসাথে, ঠিক আছে। আর মাঝখানে ভাগ করা যায় এটাকে, মাঝখানে মানে হচ্ছে এই মঞ্জুরি দ্বন্দ্ব, তো দেখতে হচ্ছে সেম, ঠিক আছে। অনেক সময় এটাকে বইয়ে সরোসিসও বলে, দেখবা বইয়ে একটা ওয়ার্ড পাবা, সেটা হচ্ছে সরোসিস। সেম সরোসিস সেম। এই পুরো পুষ্পমঞ্জরিটা যদি একটা যৌগিক ফলে কনভার্ট হয় এটাকেই বলা হয় সরোসিস। সরোসিস মানে হচ্ছে পুরো পুষ্পমঞ্জরিটা যদি একটা ফলে কনভার্ট হয় এটাকেই বলা হয় মূলত সরোসিস। এটাই হচ্ছে তোমার ফলের ক্লাসিফিকেশন। এখন দেখো আমি তোমাকে কি বললাম বলো তো, যে ফল মোটামুটি তিন ধরনের, একটা হচ্ছে সরল ফল, একটা হচ্ছে গুচ্ছ ফল, আর একটা হচ্ছে যৌগিক ফল। সরল ফল, গুচ্ছ ফল, যৌগিক ফল। এখন দেখো আমাদেরকে একটু সরল ফল নিয়ে একটু ডিটেলস স্টাডি করতে হবে। কি ফল নিয়ে? সরল ফল বা সিম্পল ফ্রুট, যেটা আমি বলছি যে এখানে একটা ফুল থেকে একটা ফল সৃষ্টি হয়, ওটাই হচ্ছে সরল ফল। এখন দেখো সরল ফল যদি তুমি পড়তে চাও, সরল ফলের ক্লাসিফিকেশন অবশ্যই জানতে হবে। সরল ফলকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ড্রাই ফ্রুট বা শুষ্ক ফল, আরেকটা হচ্ছে ফ্লেশি ফ্রুট বা রসালো ফল। দেখো সরল ফলকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ড্রাই ফ্রুট, তোমরা ড্রাই ফ্রুট খেয়ে থাকো কিন্তু, আর ফ্লেশি ফ্রুট বা রসালো ফল তো আমরা সচরাচর সবাই খায়। আম যে খাও, আমের যে রসালো অংশ, আপেল যে খাও, আপেলের রসালো অংশ, এগুলো রসালো ফ্রুট। তো সরল ফলকে দুই ভাগে ভাগ করা যায়, ড্রাই ফ্রুট। দ্যাট মিনস মানে কি বুঝতে চাচ্ছি, শুষ্ক মানে বুঝতেই পারতেছ, এটার ফলত্বক, এটার যে ফলত্বক শুষ্ক মানে ড্রাই, আর এটার যে ফলত্বক, এটার ফলত্বক হচ্ছে রসালো। এই যে আমরা আম মজা করে খাই, রসালো আম খাই, রসালো আপেল খাই, এগুলো রসালো ফ্রুট। আর ড্রাই ফ্রুট আমরা দেখি যে সকল ফ্রুটগুলো মূলত শুষ্ক থাকে, মানে শুকনো থাকে, এগুলোকে আমরা ড্রাই ফ্রুট বলি। তো সিম্পল ফ্রুট টু টাইপস, ড্রাই ফ্রুট, ফ্লেশি ফ্রুট। এখন দেখো এই ড্রাই ফ্রুটকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করতে পারি। দেখো তোমার বইয়ে এলোমেলোভাবে আছে, তো আমি চিন্তা করছি যে না, যে বইয়ে এলোমেলোভাবে থাকলেও আমি তোমাদেরকে সাজাই দিই, তো তোমরা এটা ফলো করবা, আমি সাজাই দিচ্ছি, তোমরা এটা ফলো করবা। এই যে ড্রাই ফ্রুট দেখতেছো না, ড্রাই ফ্রুট কিন্তু দুই ধরনের, আবার খেয়াল করো কোনটা, এটা না ফ্লেশি ফ্রুট বলতেছি না, ড্রাই ফ্রুট মানে শুকনো ফুল, যেটা ফলত্বক শুষ্ক, এটা আবার দুই ধরনের। একটা হচ্ছে ডেহিসেন্ট বা বিদারি ফল,
আরেকটা হচ্ছে ইনডেহিসেন্ট। ইনডেহিসেন্ট বা অবিদারী ফল। ইনডেহিসেন্ট বা অবিদারী ফল। দেখো এই ড্রাই ফ্রুট আবার দুই ধরনের, একটা হচ্ছে ডেহিসেন্ট বা বিদারী ফল, আর একটা হচ্ছে ইনডেহিসেন্ট বা অবিদারী ফল। এই জিনিসটা আমি একটু বুঝাচ্ছি, বিদারী ফল অবিদারী ফল মানে কি। দেখো বিদারী মানে হচ্ছে বিদীর্ণ করা, বিদীর্ণ করা মানে হচ্ছে ফাটানো। আমি আবার বলতেছি, বিদারী মানে হচ্ছে বিদীর্ণ করা, আর বিদীর্ণ মানে হচ্ছে ফাটানো। দেখবা কোনো কোনো ফলের ফল ত্বক, কোনো কোনো ফল ফেটে যায় বা তুমি চাপ দিলে ফেটে যাবে, কোনো কোনো ফল দেখবা ফাটবে না। তো যে সকল ফলের ত্বক, যাদের ফল ত্বকে ফাটল ধরে, যে সকল ফলের ফল ত্বকে ফাটল ধরাতে পারবা বা বিদীর্ণ করতে পারবা, তাদেরকে আমরা বলবো বিদারী ফল বা ডেহিসেন্ট। আর এদের ফল ত্বকে কি করবে না, ফাটল ধরে না। ইনডেহিসেন্ট মানে বুঝতেই পারতেছ, অবিদারী মানে বুঝতেই পারতেছ, ফল ত্বকে ফাটল ধরে না বা তুমি ফাটল ধরাইতে পারবা না, চাপ দিলেও ফাটল ধরবে না ফল ত্বকে। তো এটা হচ্ছে অবিদারী ফল, এটা হচ্ছে কি অবিদারী ফল। এখন দেখো আমি কিন্তু ড্রাই ফ্রুটে আছি, একটু মাথায় রাখিও, আমি কিন্তু ড্রাই ফ্রুটে আছি, ফ্লেশি ফ্রুট নিয়ে এখনো আলোচনা করতেছি না। আমার আলোচনা হচ্ছে ড্রাই ফ্রুট নিয়ে, এটা নিয়ে আমি পরে যাচ্ছি। আগে আমার ড্রাই ফ্রুট নিয়ে যত কিছু জানা যায় এগুলো নিয়ে আলোচনা করবো। এখন দেখো বিদারী ফল মানে কি, অবিদারী ফল মানে কি। যে একটা জিনিস চিন্তা করো, ড্রাই যেটা শুষ্ক, সেটা যেমন আমরা বলি যে শুষ্ক, যেমন আমাদের শীতকালে ঠোঁট শুষ্ক হয়ে যায়, তো ঠোঁট যখন শুষ্ক হয়ে যায় শীতকালে কিন্তু ফাটল ধরে ঠোঁটে। তো ঠিকভাবে ড্রাই ফ্রুট যেহেতু শুষ্ক ফল, এটা দুই রকম হইতে পারে। এক ধরনের শুষ্ক ফল ফাটল ধরতে পারে, যেরকম শীতকালে আমাদের শুষ্ক ঠোঁটে ফাটল ধরে। আরেক ধরনের ক্ষেত্রে কী হয়, ফাটল ধরে না, এটাকে বলা হয় অবিদারী ফল। ঠিক আছে, এখন দেখো এখানের মধ্যে আমি আবার এই ডেহিসেন্ট বিদারী ফলকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। দেখো এই বিদারী ফল মানে যে সকল ফলের ফল তোকে ফাটল ধরাতে পারবা, চাপ দিলে ফাটল ধরাতে পারবা, ওদেরকে আমি কয়েকটা ভাগে ভাগ করতে পারি। কোনটা, এই যে সকল ফল তোকে ফাটল ধরাতে পারবা 4 ভাগে ভাগ করতে পারো। আমার মতো ক্লাসিফিকেশনগুলো লিখো, তাহলে বুঝতে পারবা। আমি ইনডেহিসেন্ট বলতেছি না, খেয়াল করো, আমি বলতেছি ডেহিসেন্ট। প্রথমটা হচ্ছে ফলিকল, তারপরটা হচ্ছে লিগিউম, তারপরেরটা হচ্ছে ক্যাপসিউল, অ্যান্ড তারপরেরটা হচ্ছে সিলিকুয়া, আমি আবার বলতেছি, যে সকল ফলে ফাটল ধরাতে পারবা, ফল থেকে চাপ দিলে, তাদেরকে 4 ভাগে ভাগ করা যায়। মানে ডেহিসেন্ট বা বিদারী ফল, যে সকল ফলে ফল থেকে চাপ দিলে ফাটল ধরাতে পারবে, তাকে 4 ভাগে ভাগ করা যায়। এই 3টা তোমার বই আছে, এটা নাই, এই 3টা তোমার বই আছে, তবে এলোমেলোভাবে আছে। এখন বুঝতে পারবা যে এই 3টা অ্যাকচুয়ালি কার আন্ডারে পড়ে, এই ডেহিসেন্ট বা বিদারী ফলের আন্ডারে পড়ে, যেগুলোকে চাপ দিলে ফাটল ধরাতে পারবা। এখন দেখো তুমি একটা ফল নিলা এবং চাপ দেওয়ার কারণে দেখলা যে এটা একটা কপাটে ভাগ হয়ে গেল। একটা কপাট মানে বুঝো, কপাট মানে ধরো দরজা আর কি। ধরো যেমন আমি আগে লিগিউমের কথাই বলি, লিগিউমের কথা চিন্তা করো, তুমি এটাকে চাপ দিলে, এই ফলটাকে চাপ দিলে তুমি 2টা কপাটে ভাগ করতে পারবা, ফাটল ধরাতে পারবা, 2টা কপাটে এটাকে বিদীর্ণ করতে পারবা। ফাটল মানে তো বুঝো, ওইভাবে চাপ দিলে 2টা কপাটে বিদীর্ণ হয়ে যাবে। অনেকটা হচ্ছে তোমরা মটরশুঁটি ছিল না, মটরশুঁটিতে এভাবে চাপ দিলে এটা 2টা পার্টে বিভক্ত হয়, তেমনিভাবে শিমে এভাবে চাপ দিলে এটা 2টা কপাটে বিদীর্ণ হয়, ফেটে যায়। তো তখন এটাকে বলে লিগিউম। তাহলে লিগিউম মানে কি, আগে লিগিউম বুঝো। লিগিউম মানে কি, লিগিউম মানে হচ্ছে যে এটি 2টি কপাটে বিদীর্ণ হয়, 2টি কপাটে ফেটে যায় আর কি। বিদীর্ণ মানে কি, ফেটে যাওয়া। যেরকম মটরশুঁটি ছিল না, এভাবে চাপ দিলে 2টা কপাটে বিদীর্ণ হয়। তারপর মটরশুঁটি, আরেকটা হচ্ছে শিম, চাপ দিলে 2টি কপাটে বিদীর্ণ হয়। সো এটাই হচ্ছে ফেটে গেলে লিগিউম বলে। তাহলে এটার এক্সাম্পল কি, এটার এক্সাম্পল হচ্ছে শিম, মটরশুঁটি। তাহলে বলো ফলিকল কাদেরকে বলবো, ফলিকল হচ্ছে যদি একটি কপাটে বিদীর্ণ হয়, 2টি কপাটে না হয়ে
যদি একটি কপাটে বিদীর্ণ হয় তখন বলবো ফলিকল। তো ফলিকল তোমার বইয়ে নেই, এত জানতেও হবে না। তো এটার একটা এক্সাম্পল জানতে পারো, এটা হচ্ছে মিল্ক উইট। এটার একটা এক্সাম্পল হচ্ছে মিল্ক উইট, দরকার নেই তো আসে না। এখন দেখো তোমার বইয়ে এটা আছে, লিগুইনটা আছে, তোমার বইয়ে ক্যাপসিউল আছে। ক্যাপসিউল কি চাপ দিলে দেখবা এটা একটা কপার্টে না দুইটা কপার্টে, এটা অনেকগুলো কপার্টে বিদীর্ণ হবে, অনেকগুলো কপার্টে বিদীর্ণ হবে। যেমন তুমি কখনো যদি ঢ্যাঁড়স তো আনো বাসায়, ঢ্যাঁড়সকে চাপ দিবা এবং চাপ দেওয়ার কারণে দেখবা ঢ্যাঁড়সটা চারপাশ দিয়ে ফেটে যাবে। ঢ্যাঁড়স কিন্তু দুইটা কপার্টে বিদীর্ণ হবে, একটা কপার্টে বিদীর্ণ, এটা একেবারে চারপাশ দিয়ে ফেটে যাবে। তার মানে এই যে ক্যাপসুল তাদেরকে বলবো যারা বহু কপাটে বিদীর্ণ হয়, বহু কপাটে বিদীর্ণ হয়। এক্সাম্পল কয়টা? এক্সাম্পল তুমি তিনটা মনে রাখতে পারো, তিনটা এক্সাম্পল মনে রাখতে পারো। ধুতুরা, ঢেঁড়স যেটা পারফেক্ট এক্সাম্পল, ধুতুরা, ঢেঁড়স। আরেকটা কি? আরেকটা হচ্ছে পাট। আরেকটা কি? আরেকটা হচ্ছে পাট। ধুতুরা, ঢেঁড়স, পাট এগুলোকে ক্যাপসুল বলে, কারণ এগুলোভাবে চাপ দিলে বহু কপাটে বিদীর্ণ হয়। আরেকটা হচ্ছে সিলিকুয়া। আরেকটা কি? আরেকটা হচ্ছে সিলিকুয়া। আরেকটা কি? আরেকটা হচ্ছে সিলিকুয়া। আরেকটা কি? আরেকটা হচ্ছে সিলিকুয়া। এই যে এটা, এই যে সিলিকুয়া, এটা এই সিলিকুয়ার ক্ষেত্রে কি হয় দেখো, সেটা হচ্ছে যে এই যে সিলিকুয়া যেটা দেখতেছো, এটা চাপ দিলে উপর থেকে নিচে আস্তে আস্তে করে ফাটে। মানে এটা কি হবে যে ক্রমশ উপর থেকে নিচে ফাটে বা বিদীর্ণ হয়। ক্রমশ, ক্রমশ মানে হচ্ছে আস্তে আস্তে করে ফাটে, উপর থেকে নিচে আস্তে আস্তে করে ফাটে, এটাকে বলা হয় সিলিকুয়া। এক্সাম্পল মনে রাখতে হবে, তোমাদের বইয়ে আছে এক্সাম্পল হচ্ছে সরিষা। তোমাদের বইয়ে এক্সাম্পল হচ্ছে কি? সরিষা। উপর থেকে নিচে ক্রমশ আস্তে আস্তে করে ফাটে, এটাকে বলা হয় সিলিকুয়া। এক্সাম্পল হচ্ছে সরিষা। এগুলো আসবে পরীক্ষায়। তার মানে বুঝছো, ডেহিসেন বা বিদারি ফল। বিদারি ফল মানে কি? যাদেরকে তুমি বিদারি করতে পারো, মানে ফাটাইতে পারবা। তো ফাটানোর উপর ভিত্তি করে 4 ধরনের, ফলিকল, লিগিউম, ক্যাপসুল, সিলিকুয়া। এগুলো তোমার বইয়ে এই 3টা আছে, এলোমেলোভাবে আছে, আমি সাজিয়ে দিছি। এখন লিগিউম কখন বলবা? যখন দুটি কপাটে বিদীর্ণ, যেমন শিম, মটরশুঁটি, পারফেক্ট এক্সাম্পল। এগুলো তোমরা বাসায় করো। ক্যাপসুল বহু কপাটে বিদীর্ণ, ঢেঁড়স অন্তত করো, ধুতুরাও করো না, পাট করো না, বা ঢেঁড়স তো করো, বহু কপাটে বিদীর্ণ হয়। সিলিকুয়া তোমার উপর থেকে নিচে ক্রমান্বয়ে ফাটে, সরিষা। এই জিনিসটা বুঝতে পারছো? আচ্ছা, এখন কথা হচ্ছে দেখো, এই জিনিসটা আমি মুছে দিচ্ছি, এটা নোট করছো? নোট করো। এই ডেহিসেন, এই জিনিসটা আমি মুছে দিই। এখন আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই যে ইনডেহিসেন্ট বা অবিদারি ফল। খেয়াল করো, ইনডেহিসেন্ট বা অবিদারি ফল, যেটার ফল তোকে ফাটল ধরে না, যেটার ফল তোকে কি হয় না? ফাটল ধরে না, মানে তুমি চাপ দিলে ফাটবে না, এটাই হচ্ছে ইনডেহিসেন্ট বা অবিদারি ফল। এটা আছে কয়েক ধরনের, আমি এই জিনিসটা মুছেই দিই। এটাও কয়েক ধরনের আছে। এই দেখো, ইনডেহিসেন্ট বা অবিদারি ফল। অবিদারি ফল মানে যেটাকে চাপ দিলে ফাটবে না। 2 ধরনের আছে। একটা হচ্ছে তোমাদের বই অনুসারেই বলি, একটা তোমাদের বই একটা আছে, সেটা হচ্ছে ক্যারিওপসিস। তোমাদের বই একটা আছে ক্যারিওপসিস। এখন দেখো, ক্যারিওপসিস নর্মালি এটার মানেটা কি? এই ফলটার মানেটা কি? দেখো, প্রথমে দেখো ফল থেকে ফাটল ধরে না, সো এটার ফল থেকে ফাটল দেব না। এবং মনে রাখবা, এটার ফল এক প্রকোষ্ঠ বিশিষ্ট। এটার ফল এক প্রকোষ্ঠ বিশিষ্ট, এবং ফলের ভিতরে কি থাকবে? বীজ থাকবে। এবং বীজ অ্যাকচুয়ালি কয়টা থাকবে? বীজ থাকবে একটা। সো এই জন্য ফল এক প্রকোষ্ঠ বিশিষ্ট, বুঝলাম। তারপর এটার একটি গর্ভাশয় থেকে, এবং একটি গর্ভাশয় থেকে একটি ফল হয় বা বীজ হয়, ঠিক আছে? এটির একটি গর্ভাশয় থাকে এবং একটি বীজ থাকে, এবং কি থাকে? একটি বীজ থাকে। আবার বলছি, ক্যারিওপসিস হচ্ছে ফলগুলা এক প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে? ফলগুলো এক প্রকোষ্ঠ বিশিষ্ট, একটা প্রকোষ্ঠের ভিতরে থাকে, এবং এটার একটা গর্ভাশয় আছে এবং শুধুমাত্র একটা বীজই আছে। ওই ফলের একটা বীজই পাবা, ওই ফলের কী পাবা? একটা বীজই পাবা। এবং দেখো, এই যে বীজটা দেখতে পাচ্ছ,
বীজ ফল ত্বকের সাথে দৃঢ়ভাবে আটকে থাকে। বীজ ফল ত্বকের সাথে দৃঢ়ভাবে আটকে থাকে। বীজ ফল ত্বকের সাথে দৃঢ়ভাবে আটকে থাকে। বীজ ফল ত্বকের সাথে দৃঢ়ভাবে আটকে, মানে ফলের সাথে বীজটা খুব দৃঢ়ভাবে আটকে থাকে। এখন দেখো এই বীজটা এই ক্যারিওপসিসটা তুমি ফাটল ধরাতে পারবে না, চাপ দিলে ফাটল ধরাতে পারবে না, তাই এটা হচ্ছে অবিদারী। তাহলে এটার ফলে এক প্রকোষ্ঠপিষ্টে একটি গর্ভাশয়, একটি বীজ এবং বীজটা ফল ত্বকের সাথে দৃঢ়ভাবে আটকে থাকে। এক্সাম্পলটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটার এক্সাম্পলটা অবশ্যই তুমি বুঝতে পারবা। যেমন তুমি খেয়াল করে দেখো, তুমি যখন ধান নিবা, গম নিবা, ভুট্টা নিবা, তুমি শত চেষ্টা করলেও এগুলো চাপ দিলেও ফাটবে না। শত চেষ্টা ধানকে তুমি চাপ দাও ফাটবে না, ভুট্টো চাপ দাও ফাটবে না, গম চাপ দাও ফাটবে না। তো এই জন্য এগুলো হচ্ছে অবিদারী ফল, মানে ফল ত্বকে ফাটল ধরে না, এটাকে তুমি ফাটল ধরাতে পারবে না। ক্যারিওপসিসকে তুমি ফাটল ধরাতে পারবে না। আর ক্যারিওপসিস কারা? যাদের ফল এক প্রকোষ্ঠপিষ্ট। তুমি ধান নাও, ধানের ভিতরে একটাই প্রকোষ্ঠ আছে, যে ছোলাটা আছে, তুমি ধানের যে ছোলাটা আছে এটা ছিলে ফেলো, এটা এক প্রকোষ্ঠপিষ্ট, একটি গর্ভাশয় এবং একটি বীজ, এবং বীজটা ফল ত্বকের সাথে ভালোভাবে আটকে থাকে। ওকে, এক্সাম্পল ধান, গম, ভুট্টা। এটার আরেকটা ক্লাসিফিকেশন আছে, আরেকটা প্রকারভেদ আছে। ইনডেহিসেন্টের ক্যারিওপসিস বললাম, আরেকটা আছে, সেটা হচ্ছে সাইজোকার্প। সেটা হচ্ছে সাইজোকার্প। দেখো এখানে সাইজোকার্প মানে কি আমি বলতেছি, দেখো কার্প মানে কি? কার্প মানে হচ্ছে কার্পেল। কার্পেল মানে কি? কার্পেল মানে হচ্ছে স্ত্রী কেশর বা গর্ভাশয়, যেটাই বলো, স্ত্রী কেশর বা গর্ভাশয় যেটাই বলো। আর সাইজো কথাটার অর্থ কি জানো? এটার কথাটা হচ্ছে স্প্লিট। স্প্লিট মানে কি জানো? ভাগ হওয়া। স্প্লিট মানে কি? ভাগ হওয়া। স্প্লিট মানে কি? ভাগ হওয়া। তাহলে সাইজোকার্প জিনিসটা কি? সাইজোকার্প জিনিসটা কি? সেটা হচ্ছে যে এটার ভিতরে দুইটা কার্পেল থাকে। দেখো কার্পেল মানে কি? স্ত্রী কেশর। তো এটা যেহেতু একটা ফুল থাকবে, ফুলের ভিতরে দুইটা কার্পেল থাকবে। যারা সাইজোকার্প তাদের যে ফুল, ওই ফুলের ভিতরে দুইটা কার্পেল থাকবে। কয়টা কার্পেল? দুইটা কার্পেল। এবং দুইটা কার্পেলের মাঝখানে একটা স্প্লিটিং ঘটবে। স্প্লিট মানে কি? ভাগ হয়ে যাবে, দুইটা কার্পেল এবার আলাদা হয়ে যাবে। সো নর্মালি এটা বুঝাতে চাচ্ছি আমি যে এখানের ভিতর দুইটা কার্পেল থাকবে, এবং যখন এটা আস্তে আস্তে পরিপক্ব হবে, বড় হবে, ম্যাচিউর হবে, তখন এটা মাঝ বরাবর একটা স্প্লিটিং ঘটবে, ফলে দুইটা কার্পেল আলাদা হয়ে যাবে। দুইটা কার্পেল কী হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। তাই এটার নামটাই এরকম হয়েছে। তো এখন দেখো, তাহলে আমি এখানে বলতে পারি কি, দুটি কার্পেল থাকে এবং ম্যাচিউর যখন হয়, ম্যাচিউর ফেজে দুটি কার্পেলের মাঝ বরাবর স্প্লিটিং ঘটে। দুটি কার্পেলের মাঝ বরাবর স্প্লিটিং মানে ভাগ হয়ে যায়, স্প্লিটিং ঘটে এবং দুটি আলাদা হয়ে যায়, এবং দুটি কার্পেল আলাদা হয়ে যায়। দুটি কার্পেল কি হয়ে যায়? আলাদা হয়ে যায়। দুটি কার্পেল কি হয়ে যায়? আলাদা হয়ে যায়। এবং মনে রাখবা, প্রত্যেক কার্পেলেই, তারপর প্রত্যেক পার্টেই একটি করে বীজ থাকে। প্রত্যেক পার্টেই একটি করে বীজ থাকে এবং প্রত্যেক পার্ট অবিদারী। এবং প্রত্যেক পার্ট অবিদারী। অবিদারী মানে কি? ওই পার্টগুলোকে তুমি চাপ দিলেও ভাঙতে পারবা না। এদেরকে বলা হয় সাইজোকার্প। এদেরকে বলা হয় কি? সাইজোকার্প। এদেরকে বলা হয় কি? সাইজোকার্প। তার মানে সাইজোকার্প হচ্ছে দুটি কার্পেল থাকে এবং ম্যাচিউর ফেজে দুটি কার্পেলের মাঝ বরাবর স্প্লিটিং ঘটে এবং দুটি কার্পেল আলাদা হয়ে যায়। আলাদা পার্টে একটি করে বীজ থাকে। এই পার্টে একটা বীজ, এই পার্টে একটা বীজ, এবং প্রত্যেক পার্ট অবিদারী, মানে প্রত্যেক পার্টকে চাপ দিলে তুমি ভাঙতে পারবা না, ফাটল ধরাতে পারবে না, অবিদারী। এবং সাইজোকার্পের এক্সাম্পল মনে রাখতে হবে। সাইজোকার্পের দুইটা এক্সাম্পল আছে, একটা হচ্ছে ধনে আর একটা হচ্ছে গাজর। পরীক্ষায় আসতে পারে ধনে এবং গাজর। সাইজোকার্পের দুইটা এক্সাম্পল, একটা হচ্ছে ধনে আর একটা হচ্ছে গাজর। গাজরও কিন্তু সাইজোকার্পের উদাহরণ। এই দুইটা পরীক্ষায় আসতে পারে, সো এই দুইটা মনে রাখবা। তাহলে মানে অবিদারী ফল বুঝতে পারছো? অবিদারী ফল ক্যারিওপসিস, আর একটা হচ্ছে
সাইজও কেমিস্ট্রি সাইজ হবে, এগুলো এলোমেলোভাবে আছে। তো আমি জিনিসগুলো কি করে দিছি, সাজিয়ে দিছি। আচ্ছা, তাহলে এতক্ষণ ধরে আমি বলি কি পড়াইছি, সরল ফল দুই ধরনের, ড্রাই ফ্রুট, ফ্লেশি ফ্রুট। ড্রাই ফ্রুট নিয়ে আমি এতক্ষণ ধরে এভাবে আলোচনা করছিলাম। এই দেখো ড্রাই ফ্রুট নিয়ে আমি এভাবে আলোচনা করছিলাম। এটা বাকি ছিল, ফ্লেশি ফ্রুটটা বাকি ছিল। তাহলে এখন আমি একটু ফ্লেশি ফ্রুট নিয়ে আলোচনা করি। ফ্লেশি ফ্রুট নিয়ে কি করি, আলোচনা করি। দেখো ফ্লেশি ফ্রুট কেন বলতেছে এটাকে, কারণ এটার যে ফলটক বা ফলটা রসালো টাইপসের। যেরকম এরকম রসালো টাইপসের ফল কি কি হইতে পারে জানো? একটা ফল হইতে পারে বেরি। বেরি বেরি ফলকে আমরা রসালো ফল বলতে পারি। এখন দেখো বেরি ফল কারা? যাদের বহু বীজ থাকে, অনেকগুলো বীজ পাবা। বেরি ফল তাদেরকে বলবা আমরা যাদের অনেকগুলো বীজ থাকে। শুধু বীজ না, বহু বীজ থাকলে হবে না, এক বা একাধিক কার্পেল থাকে, এক বা একাধিক কার্পেল থাকে এবং বীজগুলা এবং অন্ততক ও মধ্যতক সংযুক্ত। অন্ততক একটা ফলের তিনটা ত্বক আছে, বহিতক, মধ্যতক, অন্ততক। দেখা যাচ্ছে যে কি মধ্যতক আর অন্ততক একসাথে যুক্ত থাকে। তো মধ্যতক অন্ততক একসাথে যুক্ত থাকে, এটাকে আলাদা করা যায় না। তো বেরি তাদেরকে বলবো যারা বহুবীজ থেকে এক বা একাধিক কার্পেল থাকে এবং অন্ততক এবং মধ্যতক সংযুক্ত থাকে। এখন দেখো বেরি ফলের উদাহরণ কি কি। যেমন দেখো বেরি ফলের উদাহরণ হচ্ছে টমেটো। দেখো টমেটো কিন্তু রসালো টাইপসের না, অবশ্য রসালো টাইপসের টমেটো। তারপর আঙ্গুর, আঙ্গুরও কিন্তু রসালো টাইপসের আঙ্গুর। তারপর কলা, কলাও কিন্তু রসালো টাইপসের। সো এগুলো হচ্ছে বেরি ফলের উদাহরণ। আঙ্গুর, টমেটো, আঙ্গুর, কলা। টমেটো, আঙ্গুর, কলা, এগুলোকে বেরি ফল কেন বলতেছি? কারণ টমেটোতে তুমি অনেকগুলো বীজ পাবে ছোট ছোট, আঙ্গুরেও অনেকগুলো বীজ পাবা, কলাতেও অনেকগুলো ছোট ছোট বীজ পাবা। সো এদেরকে আমি বলবো বেরি ফল, এগুলো রসালো ফল। আরও কিছু ফল আছে, যেমন দেখো যেগুলো রসালো ফল, ড্রুপ। ড্রুপ ফল, দেখো নাম হয়তো শোনা শোনা লাগতেছে না, বাট ড্রুপ ফলগুলো কি অ্যাকচুয়ালি? ড্রুপ ফল হচ্ছে যেখানে তোমার এটাও রসালো ফল এবং এখানে একটা গর্ভাশয় থাকবে এবং একটা বীজ থাকবে। তাহলে দেখো ড্রুপ ফল কাদেরকে বলবো? একটা কার্পেল, একটা বীজ। তার মানে খেয়াল করো বীজ কিন্তু একটা এবং কার্পেলও একটা, বীজ একটা। এখানে দেখো বেরি ফলে বীজ অনেকগুলা, বাট ড্রুপে বীজ একটা। ড্রুপে কি? বীজ একটা, কার্পেলও একটা। এবং এটা ফ্লেশি ফ্রুট মানে রসালো ফ্রুট। যেমন এটার একটা কমন এক্সাম্পল হচ্ছে এই যে আমরা আম খাই, আম কিন্তু রসালো ফল এবং আমের বোড়া বা বীজও একটা। খেয়াল করবো আমের বীজ একটা। সো আমকে আমরা ড্রুপ বলি। এছাড়া জামও বলতে পারো, আম, জাম যেগুলো আমরা খাই এগুলোকে ড্রুপ বলে। ড্রুপের ক্ষেত্রে বীজ একটা, একটা কার্পেল, এবং এগুলো অবশ্যই রসালো ফল। আর এক ধরনের তুমি ফল দেখতে পাবা যেটাকে বলে পোম ফল। পোম, দেখো পোম ফল আর যে অপ্রকৃত ফল আছে, ফলস ফ্রুট যেগুলো আছে, দোনোটাই সেম। মানে পোম ফল কাদেরকে বলে? নর্মালি ফলস ফ্রুট যারা, এখানে লিখে রাখতে পারো পোম ফল কাকে বলে? ফলস ফ্রুট, ফলস বা অপ্রকৃত অপ্রকৃত ফলই হচ্ছে পোম। তাহলে এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে আপেল। আমি একটু আগে পড়েছিলাম না যে আপেল হচ্ছে অপ্রকৃত ফল। আপেল, নাশপাতি এগুলো কিন্তু ফলস ফ্রুট। তো ফলস ফ্রুটদেরকে একসাথে বলে পোম। ফলস ফ্রুটদেরকে একসাথে বলে পোম। আপেল, নাশপাতি ফলস ফ্রুট, এদেরকে পোম বলে। আচ্ছা, আরেকটা আছে 4 নাম্বার, সেটা হচ্ছে পেঁপো। পেঁপো কাদেরকে বলে? এগুলো রসালো ফ্রুট, ফ্লেশি ফ্রুট, রসালো। রসালো আমি বুঝতে পারতেছো তো, রস থাকবে, রস খাইতে মজা। পেঁপো কাদেরকে বলবো আমরা? দেখো পেঁপো ইজিলি চিনতে পারবা। পেঁপো হচ্ছে তারা যাদের বীজ থাকবে অনেকগুলো এবং বীজগুলো একটু ছড়াই ছিটানো থাকবে।
মানে সার্কুলারভাবে খুব সাজানোভাবে ছড়াই ছিটানো থাকবে বীজগুলা। যেমন আমি এক্সাম্পল বললে হয়তো তুমি বুঝতে পারবা। এক্সাম্পল হচ্ছে কি কি, একটা হচ্ছে শশা। তুমি যখন শশা খাও দেখবা শশার ভিতরে যে বীজগুলো থাকে খুব সুন্দরভাবে সাজানো থাকে চারপাশে, খুব সুন্দরভাবে চারপাশে সাজানো থাকে। তো এটা হচ্ছে পেঁপো, শশা আছে। তারপর এছাড়া শশার সাথে সিমিলারিটি কার আছে খেয়াল করো তো, শশার সাথে কার সিমিলারিটি আছে, তরমুজ। এই যে তরমুজ খাও, তরমুজেরও অনেকগুলো বীজ থাকবে, দেখবা খুব সুন্দরভাবে সাজানো থাকে, অনেকগুলো বীজ থাকে ছড়াই ছিটাই সাজানো থাকে, তরমুজ সেম পেঁপো বলে। আরেকটা এক্সাম্পল মনে রাখবা, সেটা হচ্ছে কুমড়া। কুমড়ার ক্ষেত্রে দেখবা যে কুমড়ার যে বীজগুলো আছে খুব সুন্দরভাবে ছড়াই ছিটাই সাজানো থাকে। তো এদেরকে বলা হয় পেঁপো। এগুলো সবগুলো হচ্ছে রসালো ফ্রুট, এগুলো সবগুলো হচ্ছে রসালো ফ্রুট। এগুলো এক একটা নাম আছে। বেরি কাদেরকে বলতেছি, এই এদেরকে টমেটো, আঙ্গুর, কলা, এদেরকে বেরি বলতেছি। ড্রুপ কাদেরকে বলতেছি, আম, জাম। পম কাদেরকে বলতেছি, ফলস ফ্রুট, আপেল, নাশপাতি। পেঁপো কাদেরকে বলতেছি, শশা, তরমুজ, কুমড়া, এদেরকে আমি পেঁপো বলতেছি। তো এগুলো হচ্ছে তোমার রসালো ফ্রুটের উদাহরণ। তো এগুলো একটু নোট করে রাখবে। এগুলো কি করে রাখবা, নোট করে রাখবা। এগুলো কি করে রাখবা, নোট করে রাখবা। তাহলে আমাদের আর তেমন কিছু জানার নাই। এখন আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে পারথেনোকার্পি। সেটা হচ্ছে পারথেনোকার্পি। এই জিনিসটা একটু বুঝতে হবে, খুবই মজার একটা জিনিস। বইয়ে নেই বাট আমি পড়াচ্ছি, সমস্যা নেই, জানাটাও খুব জরুরি। পারথেনোকার্পি মানে কি, দেখো এই কার্পি থেকে, এই কার্পি আর এই পারথেনো থেকে দুইটা ওয়ার্ড বাই করতে পারবা। যেমন দেখো এই পারথেনোর অর্থ হচ্ছে ভার্জিন, এটার অর্থ হচ্ছে ভার্জিন। আর এই কার্পি বা কার্পোস অর্থ হচ্ছে, এটার অর্থ হচ্ছে ফ্রুট। তার মানে পারথেনোকার্পি এটা এমন একটা প্রসেস যেখানে ভার্জিন ফ্রুট থাকে, যেটা ভার্জিন ফ্রুট তৈরি করে। এখন নিশ্চয়ই বুঝতেই পারতেছ যে ভার্জিন ফ্রুট এই কথাটা দ্বারা আমি কি বুঝতে যাচ্ছি, সেটা হচ্ছে এখানে কোনো নিষেক হবে না। দেখো নর্মালি তুমি চিন্তা করো তো, যে একটা ফল তখনই সৃষ্টি হয় যখন নিষেক হয়, নিষেকের পরে গর্ভাশয়টা ফল হয়। বাট পারথেনোকার্পি এমন একটা প্রসেস যেখানে নিষেক ছাড়াই তুমি একটা ফল পেতে চাচ্ছ। তার মানে ওই ফলটাকে আমি বলবো ভার্জিন ফ্রুট। ভার্জিন মানে এটা নিষেক করে নেই, ওখানে নিষেক হয়নি। তো নিষেক যদি না হয় ওটাকে তো আমরা ভার্জিন বলি। তাই পারথেনোকার্পি মাধ্যমে যে ধরনের ফল তৈরি হয় তাদেরকে আমরা ভার্জিন ফ্রুট বলতে পারবো, যেখানে ভার্জিন মানে হচ্ছে পারথেনোস, কার্পাস মানে হচ্ছে ফ্রুট। তাই এদেরকে আমি বলবো ভার্জিন ফ্রুট। তার ভার্জিন ফ্রুট কেন বলতেছি, কারণ এই প্রসেসে, এই পারথেনোকার্পি প্রসেসে নিষেক ছাড়াই যে কোনো ফুল থেকে ফল সৃষ্টি হয়। নিষেক না হওয়াটাকে কিন্তু ভার্জিন বলে, মনে রাখবা। ফল সৃষ্টি হয় এবং মনে রাখবা ফলে, এই ফলে বলতো এই ফলে না, মানে ফলে আর কি, মানে ফ্রুটে, ফলে কোনো বীজ থাকে না, কোনো বীজ সৃষ্টি হয় না। এখন তুমি আমাকে বলো ফলে কেন বীজ সৃষ্টি হয় না? কারণ তুমি জানো নিষেক হলে ডিম্বক বীজে পরিণত, এখানে তো নিষেক হয়নি। তো নিষেক না হলে তুমি বীজ কোত্থেকে পাচ্ছ? তো মনে রাখবে এখানে মেইন লাইন হচ্ছে যে নিষেক ছাড়াই ফল সৃষ্টি হয় এবং ফলে কোনো বীজ সৃষ্টি হয় না, মানে ফলে কোনো বীজ থাকবে না। এরকম কিছু ফল আমরা খেয়ে থাকি, মাঝে মধ্যে দেখবা এমন কিছু ফল বাবা বাসায় নিয়ে আসে যে দেখা যাচ্ছে কি যে এখানে কোনো বীজই নেই। তো তুমি চিন্তায় পড়ে যাও যে কিরে এটার কোনো বীজ নেই কেন? তার মানে এদের বীজ নেই মূলত এটা হচ্ছে পারথেনোকার্পির কারণে। পারথেনোকার্পি এমন একটা প্রসেস যে প্রসেসে নিষেক ছাড়াই যে কোনো ফুল থেকে ফল সৃষ্টি হয় এবং ফলে কোনো বীজ সৃষ্টি হয় না। তাহলে তুমি যখন একটা ফল দেখলা এবং ফলে যদি কোনো বীজ না দেখো, তখন তুমি সাথে সাথে বুঝবে এখানে যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে পারথেনোকার্পি। আর ওই ফ্রুটটাকে তুমি ভার্জিন ফ্রুট বলতে পারবা,
ওই ফ্রুটে নিষেক ঘটে নাই, নিষেক না ঘটলে ভার্জিন বলে, ঠিক আছে, নিষেক না ঘটলে কি বলে, ভার্জিন ঘটে। সো ওই ফলটাকে তুমি ভার্জিন ফ্রুট বলতে পারবা, কারণ ওখানে পার্থেনোকার্পি প্রসেসটা হয়েছে, মানে নিষেক ছাড়াই ফল সৃষ্টি হয়ে গেছে, দ্যাটস ওয়াই এখানে বীজ নাই। তো চেনার উপায় কি, যদি কোনো ফলে বীজ না থাকে, যদি কোনো ফলে বীজ সৃষ্টি না হয়, তাহলে এটা হচ্ছে পার্থেনোকার্পি। এরকম কিছু ফল দেখা যায় মাঝে মধ্যে, যখন পার্থেনোকার্পি হয় ন্যাচারালি, আর্টিফিশিয়ালি তো এমন করা যায়, বাট ন্যাচারালিও কিছু দেখা যায় যেখানে পার্থেনোকার্পি, যেমন কলাতে দেখবা মাঝে মধ্যে কলাতে কোনো বীজ থাকে না, অনেক সময় শশাতেও দেখবা, শশাতে, তারপর তরমুজেও দেখবা পুরাটাই লাল, কোনো ছোট ছোট বীজগুলো নাই, তরমুজ, তারপর আরেকটা কী দিতে পারি, কমলা ইত্যাদি। এসব ফলে কিন্তু সচরাচর আমরা পার্থেনোকার্পি দেখে থাকতে পারি, যে এখানে কলাতে কোনো বীজ পাবা না, শশাতেও পাবা না, তরমুজেও পাবা না, কমলাতেও পাবা না। তো এটাকে বলা হয় পার্থেনোকার্পি। ওই ধরনের ফ্রুটকে তুমি কী বলবে, ভার্জিন ফ্রুট, কারণ ওখানে কোনো নিষেক হয় নাই। সো নিষেকের ফলে ফল সৃষ্টি হয়েছে, বাট বীজ সৃষ্টি হয়নি। সো চেনার উপায় কি, যদি বীজ সৃষ্টি না হয় তাহলে বুঝতে হবে এটা পার্থেনোকার্পি, বুঝতে হবে এটা কি পার্থেনোকার্পি। তাহলে আমাদের ফল নিয়ে ডিটেল এই ক্লাসটা শেষ। তো তোমরা কি করবা, এটা নোট করবা এবং নোট করে ভালোভাবে সাজাবা, কারণ বইয়ে এই জিনিস টপিকটা সাজানো নেই। তো আমি অ্যাকচুয়ালি এটাকে সাজাই দিছি, কিছু কথা বাইরে থেকেও বলছি, এগুলো একটু জেনে রাখলে চলবে, হাওয়ারি কিছু না, জাস্ট তোমাদের বইয়ের টপিকটা একটু সাজানোটাই আমি একটু মনে করছি বেটার হয়। তো তোমরা সেভাবে পড়বা। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।